নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি স্বাগতা এসো গল্প শোনাই চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প জুঁই ফুলের গন্ধ। রচনায় সুকান্ত গঙ্গোপাধ্যায়। সকালের চায়ের গ্লাস হাতে বারান্দায় এসে দাঁড়ালো সুজয়। নিজে বানিয়েছে চা। মধ্য কলকাতায় এই বাড়ির একতলায় সে একাই ভাড়া থাকে। দোতলাটা কেউ একজন ভাড়া নিয়ে রেখেছে, বসবাস করে না, তালা মারা থাকে। বাড়িটা পোড়ো। কর্পোরেশন থেকে বিপজ্জনক বাড়ি বলে বোর্ড লাগিয়ে দিয়ে গেছে অনেক দিন হলো। অশ্বত্থের ডালপালার আড়ালে চলে গেছে সেটা। গাছটাও গজিয়েছে এই বাড়ির দেওয়াল থেকে। এরকম আরও বেশ কিছু গাছ শিকড় দিয়ে বাড়িটাকে আঁকড়ে রেখেছে, এখনও ভেঙে পড়তে দেয়নি। সুজয়ের সারাদিনের একমাত্র বিলাসিতা দিনের প্রথম চাটা এই বাড়ির বারান্দায় দাঁড়িয়ে খাওয়া। চোখের সামনে সরু গলি, প্রায় 200 ফুট দূরে গোকুল বড়াল স্ট্রিটে গিয়ে মিশেছে। এই গলিতে মানুষজন ঢোকেই না প্রায়। রোদও অনেক দেরিতে ঢোকে। বেশ একটা ছায়াচ্ছন্ন ভাব। ডান পাশে আর এক প্রাচীন বাড়ির বাগানের পাঁচিল, উল্টো দিকে কারখানার দেওয়ালের ফাঁকে এই গলি। দিনের শুরুতে ওড়াউড়ির মাঝে শালিক, চড়ুই, পায়রা, কাক নেমে আসে গলিতে, নির্ভয়ে হাঁটাচলা করে। কি অদ্ভুত নির্জনতা! সুজয়ের মনে হয় সময় বুঝি পিছিয়ে গেছে 200-250 বছর। কলকাতা ভুলেই গেছে এই গলিটার কথা। সারাক্ষণ টকবগে টেনশনে ফুটতে থাকা বর্তমান শহরটার সঙ্গে এই গলির কোনো মিলই নেই। আজ যেন একটু বেশি শান্ত, মায়াময় লাগছে গলিটা। কারণটা সুজয়ের ভারহীন মন। 10 বছর ধরে চলা প্রেম গতকালই ভেঙে গেছে তার। স্মার্ট বড়লোকের ছেলেমেয়েরা যাকে বলে ব্রেকআপ, সুজয় নিজেই ভেঙেছে সম্পর্ক, নিরুপায় হয়ে। তাই মন খারাপের কোনো ব্যাপার নেই, বরং বিষয়টার সুষ্ঠু সমাধানে নিজেকে বেশ সৌভাগ্যবান মনে হচ্ছে। শ্রীময়ী নিশ্চয়ই এতক্ষণে বাড়িতে জানিয়ে দিয়েছে তাদের পছন্দ করা পাত্রকেই সে বিয়ে করবে। ওর গুরুজনদের চোখে মুখে এখন স্বস্তি আর আনন্দ। বিয়ের উৎসব অনুষ্ঠান নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা চলছে। বেলা একটু বাড়লে শ্রীময়ীর বাবা ফোন করবেন পাত্রের বাড়িতে, বিয়ের দিনটা জানাবেন। আর সব কাজ এগিয়েছিল। শ্রীময়ী বিয়েতে মত দিচ্ছে না বলে ওর বাবা বিয়ের ডেটটা হাতে রেখেছিলেন। পাত্রপক্ষকে অজুহাত হিসেবে বলেছিলেন বিয়ের দিন পাকা করার আগে গুরুদেবের সঙ্গে একবার কথা বলে নিতে চাই। উনি নিজে থেকে যদি কোনো নির্দিষ্ট দিন স্থির করে দেন সবচেয়ে ভালো হয়। পাত্রর বাবা বলেছেন ডেট নিয়ে আমাদের কোনো চয়েস নেই, আপনারা যে দিনটা ঠিক করবেন সেই দিনেই হবে বিয়ে। গুরুদেব এখন হরিদ্বারের আশ্রমে। শ্রীময়ীর বাবা ছেলের বাড়িতে বলেছেন গুরুদেব ফিরে এলেই আমি কথা বলে ডেট ফিক্সড করব। সুজয় শ্রীময়ীর থেকে জেনেছে সামনের 1 মাসের মধ্যে গুরুদেবের ফেরার কোনো চান্স নেই। গোটা মাস জুড়ে বাড়ির লোক শ্রীময়ীকে বুঝিয়ে যাবে তাদের পছন্দ করা সুপাত্রটিকে বিয়ে করতে। গতকাল রাতে কিংবা আজ সকালে শ্রীময়ী যখন জানিয়ে দেবে গুরুজনদের বিবেচনায় আর কোনো আপত্তি নেই, শ্রীময়ীর বাবা ছুটবেন পাত্রর বাড়ি। ওদের বলবেন গুরুদেবকে অনেক কষ্ট করে ফোনে কন্ট্যাক্ট করতে পেরেছি, মেয়ের বিয়ের জন্য আশীর্বাদ আর শুভ দিন চাইলাম, উনি অমুক দিনটা স্থির করে দিলেন। ভক্তপ্রাণ মানুষগুলোর এমন কপটতায় ভীষণ হাসি পায় সুজয়ের। এই মিথ্যা ভাষণের পরেই এরা মনে মনে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে নেবেন। বলবেন মেয়ের ভবিষ্যতের কথা ভেবে এটুকু মিথ্যের আশ্রয় আমাকে নিতেই হলো, মার্জনা করে দিও। ভবিষ্যৎ বলতে তো সুখ স্বাচ্ছন্দ্যের দিন। স্বাচ্ছন্দ্যের পরোয়া করেনি শ্রীময়ী। সুখী হতে চেয়েছিল সুজয়কে বিয়ে করে। অভাবের সংসারে এসে পড়লে শ্রীময়ীর ভালোবাসা জানালা দিয়ে পালাতো, ভালো মতোই জানে সুজয়। প্রেমের বিয়ের এমন উদাহরণ বহু আছে। শ্রীময়ী সেসব কথা মানতে চাইছিল না। বাড়িতে দেখাশোনা শুরু হতেই
সুজয়কে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। শ্রীময়ীদের বাড়ির আর্থিক অবস্থার সঙ্গে সুজয়দের বিস্তর ফারাক। চন্দননগরের তেলেনীপাড়ার বিখ্যাত মুখার্জি বাড়ির মেয়ে শ্রীময়ী। একসময় ওদের জমিদারি ছিল। প্রাসাদ তুল্য সেই জমিদার বাড়ির অর্ধেক অংশে থাকে শ্রীময়ীরা আর ছোট কাকার পরিবার। বাকি অংশ মেজ কাকা আর পিসি বিক্রি করে দিয়েছেন। ওরা দুজনেই আমেরিকায় সেটেলড। শ্রীময়ীর বাবা প্রফেসর, ছোট কাকা ডাক্তার। অপরদিকে সুজয়ের বাবা ছিলেন জুট মিলের কর্মচারী। অনেক বছর ধরে একটু একটু করে টালির চালার ঘর থেকে একতলা পাকা ছাদের বাড়ি খাড়া করেছেন। দিদির বিয়ে না দিয়েই মারা গেলেন বছরখানেক হলো। বিয়েটা দিয়ে যেতে পারলে সুজয়কে এত চাপের মুখে পড়তে হতো না। রিটায়ার হতে বছর দুয়েক বাকি ছিল বাবার। অনেক ধরনের হাতের কাজ জানতেন। অবসরের পরেও কোনো না কোনো উপায়ে রোজগার করতেন ঠিক। এখন সুজয়ের ওপরেই চন্দননগরের বাড়ির সমস্ত খরচ বহনের দায়িত্ব। দিদি ছাড়াও মা, ভাই আছে। ভাই কলেজে পড়ে। শ্রীময়ীর সঙ্গে সুজয়ের প্রেম হয়েছিল বাংলার প্রাচীন ঐতিহ্য মেনে, শিক্ষক ছাত্রীর প্রেম। মেধাবী স্টুডেন্ট, ভদ্র ব্যবহার, সুন্দর পড়ায় বলে এলাকায় পরিচিত সুজয়। শ্রীময়ীর স্কুলের শেষ 4 বছর ওদের বাড়িতে গিয়ে পড়িয়েছে। তারপর বাইরে দেখা সাক্ষাৎ। নিজেদের বাড়িতে অনেক দিন ধরেই টিউশন পড়ায় সুজয়। বাবা অসময়ে চলে যেতে সুজয় পরিষ্কারভাবে কয়েকটি ব্যাপার বুঝে গিয়েছিল। সারাদিন ধরে ব্যাচ পড়ালেও রোজগার এমন বাড়বে না যে সংসার খরচ, দিদির বিয়ের জন্য টাকা জমানোর পর তার পক্ষে শ্রীময়ীর মতো বড়লোক বাড়ির মেয়েকে বিয়ে করা সম্ভব হবে। শ্রীময়ীর গার্জেনরা তাকে পাত্র হিসেবে মেনে নেবে না, সুজয় ভালো মতোই জানত। সেসব গ্রাহ্য না করে শ্রীময়ী যে তার কাছে চলে আসবে এ ব্যাপারেও নিশ্চিত ছিল সে। কিন্তু শুধু শ্রীময়ী তো আসতো না, অজান্তেই সঙ্গে নিয়ে আসতো সচ্ছল পরিবারের আরাম আয়েশের অভ্যেস, জন্মসূত্রে যা ওর প্রাপ্য। সুজয়দের পরিবারে এসে কষ্টের জীবনে পড়তো শ্রীময়ী। মোহভঙ্গ হতো কিছুদিনের মধ্যেই। ও যা মেয়ে, সুজয়কে ছেড়ে চলে যেতেও পারতো না। শ্রীময়ীকে সুখের জীবন থেকে বঞ্চিত করবে না ভেবেই সুজয় ওকে এড়াতে শুরু করে বাবা মারা যাবার পর থেকেই। কিন্তু সে তো ছাড়বার পাত্রী নয়, আরও বেশি করে আঁকড়ে ধরতে চাইছিল। সেই সময় রোজগার বাড়ানোর একটা প্ল্যান সুজয়ের মাথায় আসে। বাড়িতে সারাদিন পড়িয়ে যে টাকা সে পাচ্ছে, কলকাতার কোনো এডুকেশন সেন্টারে পড়ালে 8-10 ঘন্টায় সেটা উঠে আসবে। ওদের টিউশন ফি অনেক বেশি, স্টুডেন্ট প্রচুর। বাকি সময়টা সুজয় চেনা পরিচিতদের অফিসে পার্ট টাইমে অ্যাকাউন্টসের কাজ করলে বাড়তি রোজগার হবে তার। কমার্সে ভালো রেজাল্ট করা ছেলে সে। একই সঙ্গে চালাবে ভদ্রস্থ একটা চাকরির সন্ধান। এর জন্য কলকাতায় থাকাটা শ্রেয় মনে করল সুজয়। চন্দননগর থেকে যাতায়াতের সময়টা বাঁচবে। তার চেয়েও বড় কথা, বেশ কিছুটা দূরে থাকা যাবে শ্রীময়ীর থেকে। দূরত্বের কারণে তার প্রতি শ্রীময়ীর টান কমার একটা চান্স আছে। না কমলে শ্রীময়ীকেই বিয়ে করতে হবে। সেক্ষেত্রে শ্রীময়ী যেন তাকে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার সময় দেয়নি শ্রীময়ী, দূরেও থাকেনি। মাঝে মাঝেই দেখা করতে চলে এসেছে কলকাতায়, এ বাড়িতেও এসেছে এবং যথারীতি ওর বাড়িতে বিয়ের দেখাশোনা শুরু হতেই বায়না ধরেছে, আমাকে বিয়ে করো যত তাড়াতাড়ি সম্ভব। গতকাল বিকেলে নন্দন চত্বরে দেখা করেছিল দুজনে। বাড়ির ঠিক করা পাত্রের কথা জানিয়ে শ্রীময়ী বলেছিল, চলো আমরা রেজিস্ট্রি করে নিই। তারপর জানতে চেয়েছিল সুজয়। শ্রীময়ী বলেছিল, তারপর আবার কি? আমি তোমার কাছে এসে থাকব। তুমি কি ভেবেছ বিয়ের পর আমি সিঁদুর টিঁদুর না পরে লুকিয়ে বাপের বাড়ির অন্ন ধ্বংস করব? অত খেলো মেয়ে আমায় ভেবো না। সুজয় অবাক হয়ে বলেছিল, আমি এখন যেখানে ভাড়া থাকি ওই পোড়ো বাড়িতে গিয়ে থাকতে পারবে তুমি? না পারার কি আছে, শটান বলেছিল শ্রীময়ী। সুজয় তখন এ বাড়ির দুর্ঘটনাটার কথা জানায়। বছর 2 আগে পরিবার শুদ্ধ এক ধোপা সুজয়ের ঘরটায় মারা গিয়েছিল।
রাতে কাপড় জামা ইস্ত্রি করার পর প্রতিদিনের মতো উনুন নিভিয়েছিল ধোপানি। খেয়াল করেনি পুরোটা নেভেনি। শীতের রাত, দরজা জানলা বন্ধ করে শুয়ে পড়েছিল ছোট ছোট 2 সন্তানসহ ধোপানি। জ্বলন্ত উনুন শেষ করে দিয়েছিল গোটা ঘরের অক্সিজেন। পরের দিন দরজা ভেঙে 4 জনের দেহ উদ্ধার হয়। তারপর থেকে কেউ আর ভাড়া আসেনি একতলাটায়। দালাল সমস্ত ঘটনা জানিয়ে নামমাত্র ভাড়ায় ঘরটা ব্যবস্থা করে দেয় সুজয়কে। নির্জন দুপুরে, কোনো নিঝুম সন্ধেতে, কখনো কখনো গভীর রাতে ওই পরিবারের অস্তিত্ব টের পায় সুজয়। শুনতে পায় বাচ্চা দুটোর গলা। তারা হাসছে, বায়না ধরছে। কোনো রাতে ঘুম ভেঙে দেখে ঘরের কোণে কোমর সমান ধোপার সেই 2 মুখের উনুন ধিকি ধিকি জ্বলছে। অ্যাক্সিডেন্টের পর ওই উনুনের চিহ্ন রাখা হয়নি ঘরে। রাতে মাঝে মাঝেই দেখা যায় সেটা। গা ছমছম করে সুজয়ের, হাত পা সিটিয়ে যায় ভয়ে। তবু এ বাড়ি ছেড়ে যেতে পারবে না সুজয়। এত সস্তায় কলকাতায় আর কোথাও ঘর পাওয়া যাবে না। এতদূর শুনে ফাজলামির হাসি হেসে উঠেছিল শ্রীময়ী। বলেছিল, আমি চলে এলে তোমার তো ভালোই, সঙ্গে একজন থাকলে আর গা ছমছম করবে না। মৃত্যুর ঘটনাটা সত্যি হলেও ভূতের অস্তিত্বের কথাটা শ্রীময়ীকে ভয় দেখানোর জন্য বলেছিল সুজয়। এ বাড়িতে কোনো বাচ্চার গলা শুনতে পায় না সে। জ্বলন্ত উনুনও দেখে না। ভূত দেখার বিলাসিতা মানায় না তাকে। দেখবে কখন? সারাদিন ভূতের মতোই পরিশ্রম, রাতে বেঘোরে ঘুম। শ্রীময়ীকে ভয় দেখিয়ে যখন কাজ হলো না, সুজয় বলেছিল, আর একটা ইম্পর্ট্যান্ট কথা তোমাকে জানানো দরকার। অনেক চেষ্টা চরিত্র করে আমি আপাতত যে সেটআপটা তৈরি করেছি নিজের জীবনে, তাতে সংসার খরচ পাঠিয়েও দিদির বিয়ের জন্য টাকা জমাচ্ছি অল্প অল্প করে। নিজেরটাও যা হোক তা হোক করে চলে যাচ্ছে। এর ওপর যদি তোমার ভরণ পোষণের দায়িত্ব নিতে হয়, আবার গাড্ডায় পড়ব। আমারই সামান্য স্বাচ্ছন্দ্যটা কোনো মূল্যেই হারাতে রাজি নয় আমি। থম মেরে গিয়েছিল শ্রীময়ী। সিরিয়াস গলায় জানতে চেয়েছিল, কথাটা কি তুমি ভেবে বলছো? আমার চেয়েও তোমার ওই স্বাচ্ছন্দ্যটা দামি? আমার অন্যত্র বিয়ে হয়ে গেলে এতটুকু কষ্ট হবে না তোমার? কথাটা আমি ভেবেই বলেছি, কোনো কষ্ট হবে না আমার। নিজের বক্তব্যে অনড় থেকে বলেছিল সুজয়। শ্রীময়ী বিশ্বাস করতে পারছিল না সুজয়ের কথা। ঈষৎ সন্দেহে বলেছিল, আমারও কিন্তু কোনো কষ্ট হতো না তোমার সঙ্গে ওই পোড়ো বাড়ি আর অভাবের সংসারে থাকতে। আমাকে সুখে রাখতে পারবে না ভেবে পিছিয়ে যাচ্ছ না তো? এখনো সময় আছে, বলো। পরে কিন্তু 1000 বার ডাকলেও আমি ফিরে আসবো না। ধরে নেব আমাদের প্রেম মিথ্যে ছিল। তেমনটা ধরে নাও শ্রীময়ী। গলা বুঝে এলেও কথাটা বলে উঠতে পেরেছিল সুজয়। সত্যি সে চায়নি ভালোবাসার বিনিময়ে শ্রীময়ীকে দারিদ্র উপহার দিতে। অভাব যে কি বিষম বস্তু সুজয় জানে। ভালোবাসাকে কুৎসিত রূপ দিতে বেশি সময় লাগে না তার। শ্রীময়ী চলে যাওয়ার বেশ খানিকক্ষণ পর নন্দনের চাতাল থেকে উঠেছিল সুজয়। তখনই সে হালকা ভাবটা টের পায়, যেন বডি ওয়েট হঠাৎ বেশ খানিকটা কমে গেছে। শ্রীময়ীকে বিয়ে করার প্রতিশ্রুতির যে এত ভার নিজেই জানতো না সুজয়। হবে না কেন? কত বড়লোকের মেয়ে সে। এই ফুরফুরে ভাবটা কাল থেকে বেশ উপভোগ করছে সুজয়। এখন যেমন চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, তবু বারান্দা থেকে যেতে ইচ্ছে করছে না। গলির নিরুদ্বিগ্ন নির্জনতা তাকে আবিষ্ট করে রেখেছে। কিন্তু কাজ তো তার জন্য বসে থাকবে না। এখনই স্নান টান সেরে তাকে বেরোতে হবে এডুকেশন সেন্টারে মর্নিং সেকশনে পড়ানোর জন্য। দুপুরে দুটোই অফিসে যাবে পার্ট টাইম কাজে। সন্ধেবেলা ফের এডুকেশন সেন্টার। বারান্দা ছেড়ে ঘরের দিকে এগোতে থাকে সুজয়। চোখ গেল গলির শেষ মাথায়। রীতিমতো চমকে উঠল। বড়সড় ব্যাগ কাঁধে সালোয়ার কামিজ পরা শ্রীময়ী ধীর পায়ে হেঁটে আসছে।
বোঝাই যাচ্ছে কি বিশাল বিপদ ঘনিয়ে আসছে সুজয়ের জীবনে। শ্রীময়ী যে এত সহজে রেহাই দেওয়ার পাত্রী নয়, আগেই আন্দাজ করা উচিত ছিল তার। মিছিমিছি এত নিশ্চিন্ত বোধ করছিল। শ্রীময়ীর ব্যাগের সাইজ দেখে শিওর হওয়া যায় বাড়ি ছেড়ে একেবারের জন্য চলে এসেছে। এরকম একটা সাংঘাতিক ঘটনার সময় কি আশ্চর্যভাবে সুজয়ের খেয়াল হয় সে এখন লুঙ্গি পরিহিত এবং খালি গা। এই পোশাকে কোনোদিন শ্রীময়ীর মুখোমুখি হয়নি। ভীষণ লজ্জায় পড়ে যায় সুজয়। পোশাক বদলানোর জন্য দ্রুত ঘরে ঢুকে পড়ে। সুজয় এখন পাজামা পাঞ্জাবি পরে চেয়ারে বসে আছে। মেঝেতে শ্রীময়ীর লাগেজ, ব্যাগটার চেন খোলা। খানিক আগে ওর ভেতর থেকে শাড়ি, তোয়ালে আর টুকিটাকি প্রসাধনী বার করে শ্রীময়ী স্নান করতে গেল। বাথরুমটা এ ঘরের পিছন দরজা দিয়ে বেরিয়ে ছোট বাগানটার শেষ প্রান্তে। বিবর্ণ সাদামাটা বাথরুম। ব্যাগ কাঁধে শ্রীময়ীকে গলি দিয়ে আসতে দেখে যে আশঙ্কাটা মাথায় এসেছিল সুজয়ের, সেটাই সত্যি প্রমাণিত হয়েছে। ঘরে ঢুকে লাগেজ মেঝেতে রেখে শ্রীময়ী দম ছেড়ে বলেছিল, তুমি আমাকে ছেড়ে থাকতে পারলেও আমি পারবো না, তাই বরাবরের জন্য চলে এলাম। সুজয় ততক্ষণে ড্রেস পাল্টে ফেলেছে। চেয়ারটা টেবিলের সামনে থেকে টেনে নিয়ে বসে পড়ে শান্ত গলায় জিজ্ঞেস করেছিল, বাড়িতে বলে এসেছো? মাথা খারাপ তোমার? বলে এলে ছাড়তো আমায়? শ্রীময়ীর কথায় বড় একটা ঝামেলার পূর্বাভাস পেয়েছিল সুজয়। ক্ষীণ আশা নিয়ে জানতে চেয়েছিল, কোনো চিঠি নিশ্চয়ই লিখে এসেছো? না, আসেনি চিঠি লিখে। এলে সুবিধেটা কি হতো? ওরা বাঁধিয়ে রেখে দিত বাড়ির দেওয়ালে? সামান্য ঝাঁঝিয়ে বলে উঠেছিল শ্রীময়ী। সুজয় বলেছিল, চিঠিতে কোথায় যাচ্ছ লিখে এলে দুশ্চিন্তাটা কম হতো ওদের। এখন বিপদের নানা সম্ভাবনার কথা ভাবছেন। ভাবুক, কোথায় যাচ্ছি লিখে এলে হাতে চিঠি পড়ার সঙ্গে সঙ্গে আমাকে নিতে চলে আসতো এখানে। তার চেয়ে 2-4 দিন খোঁজাখুঁজি করুক, আমরা ইতিমধ্যে বিয়েটা সেরে নেব বলে মেঝেতে উবু হয়ে বসে ব্যাগের চেন খুলেছিল শ্রীময়ী। সুজয় আর কথা বাড়ায়নি। শ্রীময়ী এখন যে মুডে আছে কোনো লজিক মাথায় ঢুকবে না। ব্যাগ থেকে শাড়ি বার করে সুজয়কে দেখিয়ে শ্রীময়ী হাসি মুখে বলেছিল, শাড়িগুলো পরা হতো না, পুজোতে প্রতিবার একটা করে কিনে দিত মা। বলতো, অভ্যেস কর পরা, বিয়ের পর তো আর সারাক্ষণ সালোয়ার কামিজ জিন্স পরে কাটাতে পারবি না। মায়ের কথা মনে করে কটা শাড়ি নিয়ে এসেছি। এ কথারও কোনো উত্তর করেনি সুজয়। শ্রীময়ী বুঝতে পারছে না কত বড় ব্লান্ডার করে এসেছে। ওকে খুঁজতে বাড়ির লোকের মোটেই 2-4 দিন সময় লাগবে না। সুজয়ের সঙ্গে যে রিলেশন ছিল শ্রীময়ীর, পরিবারের সকলেই জানে। গত 1 বছর সুজয় চন্দননগর ছেড়ে চলে আসাতে ওরা বোধহয় একটু দুশ্চিন্তামুক্ত হয়েছিলেন। ভেবেছিলেন রিলেশনটার ইতি হয়েছে। সেই ভরসায় পাত্র দেখা শুরু করেন শ্রীময়ীর গার্জিয়ানরা। ওরা তো জানতেন না শ্রীময়ী কলকাতায় চলে আসে সুজয়ের সঙ্গে দেখা করতে। মেয়ে পালিয়েছে টের পেলেই ওরা সোজা সুজয়ের কাছেই চলে আসবেন। সুজয়ের কলকাতার আস্তানা অবশ্য চেনেন না, তাতে কোনো অসুবিধে নেই। চন্দননগরের ঘোষপাড়ায় সুজয়দের বাড়ি গেলেই ওরা এখানকার ঠিকানা, সুজয়ের মোবাইল নাম্বার পেয়ে যাবেন। দিদিকে ফোন করে সুজয় কি বারণ করে দেবে ঠিকানা ফোন নাম্বার দিতে? এতে হয়তো একটা দিন ঠেকানো যাবে ওদের। পরের দিনই কোনো না কোনো সোর্স থেকে সুজয়ের হদিশ পেয়ে যাবে শ্রীময়ীর বাড়ির লোক। পুলিশের সাহায্যও নিতে পারেন। তার আগেই যদি শ্রীময়ীকে বাড়িতে ফেরত পাঠানো যায়, এড়ানো যাবে অনেক অপ্রীতিকর পরিস্থিতি। আবেগ বা যুক্তি দিয়ে শ্রীময়ীকে ফেরত পাঠানো যাবে না। সুজয় বুঝে গেছে। একটা উপায় মাথায় আসছে, ওকে যদি ভয় পাইয়ে ফেরানো যায় বাড়িতে। ভয় বলতে ভূতের। এই পোড়ো বাড়ির অপঘাতের ঘটনার সঙ্গে কিছু ভয়ের ব্যাপার শ্রীময়ীকে বলে রেখেছে সুজয়। তার সঙ্গে সামঞ্জস্য রেখে বাচ্চার হাসি, বায়নার সুর, জ্বলন্ত উনুনের বিভ্রম যদি তৈরি করা যেত, পারপাস সার্ভ হতো সুজয়ের। কিন্তু এসব অ্যারেঞ্জমেন্ট করার জন্য তো একটা মিনিমাম সময় লাগে। শ্রীময়ী যে হঠাৎ এভাবে চলে আসবে কে জানতো? তাহলে কি আজ রাতে অন্য কিছু ভুতুড়ে কাণ্ড ঘটাবে?
যেগুলো ঘটানো তুলনামূলক সহজ, যেমন থালা বাসন ছুঁড়ে ফেলা, দরজা জানালার কপাট হঠাৎ করে খুলে যাওয়া, বাথরুমে রক্তমাখা হাতের ছাপ, আসলে আলতার। বাড়িতে নেই, এক ফাঁকে গিয়ে কিনে আনতে হবে আলতার শিশি। এত দূর ভেবে পরিকল্পনা বাতিল করে দেয় সুজয়। এই ধরনের ভয়গুলো রাত ছাড়া ঘটানো সম্ভব নয়। যদি কোনো রকমে সময়টা কাটিয়ে দিতে পারে শ্রীময়ী, সুজয়ের সঙ্গে রাত কাটানোর কারণে বদনাম হবে তার। অন্যত্র শ্রীময়ীর বিয়ে দিতে সমস্যা হবে। ওর বাড়ির লোক সুজয়কে ছেড়ে কথা বলবে না। যা ব্যবস্থা করার দিনের দিনই করতে হবে। স্নান সেরে পিছন দরজা দিয়ে ঘরে ঢুকে এলো শ্রীময়ী। জুঁই ফুলের মিষ্টি সুবাসে ভরে গেল ঘর। গন্ধটা সম্ভবত দামি সাবানের। সাবানটা ফুরিয়ে গেলে সুজয় কিনে দিতে পারবে না। শাড়িটা গুছিয়ে পরতে পারেনি, ফুলে আছে। ভেজা চুল ভিজিয়েছে লাল ব্লাউজের পিঠ। স্নানসিদ্ধ মুখ সুজয়ের দিকে ফিরিয়ে চোখের বড় বড় পাতা দুটো বার কয়েক ফেলে শ্রীময়ী জিজ্ঞেস করে, কি কোনো প্ল্যান বার করতে পারলে আমাকে তাড়ানোর? বেকার চেষ্টা করছো, আমি কিছুতেই ফিরে যাব না। উৎকণ্ঠা গোপন করে সুজয় স্বাভাবিক গলায় বলে, ঠিক আছে, তুমি এখানেই থাকবে, কিন্তু এভাবে বাড়ির বড়দের কিছু না জানিয়ে তোমার চলে আসা উচিত হয়নি। বিনা অপরাধে ওরা দুশ্চিন্তা ভোগ করছেন। তুমিও এমন কিছু অন্যায় করনি যে লুকিয়ে চলে আসতে হবে। চলো দুজনে গিয়ে আমাদের সিদ্ধান্তের কথাটা জানাই। যাওয়ার হলে তুমি একাই যাও, আমি আর ও বাড়ি মুখো হচ্ছি না। আমাকে পেলে আটকে রেখে দেবে। তোমার কপালে জুটবে ধোলাই, সেটা খাওয়ার যদি শখ থাকে তাহলে যাও, তবে যাওয়ার আগে জলখাবারটা খেয়ে বেরিও। খালি পেটে অত পিটুনি সহ্য নাও হতে পারে। বলে রান্নাঘরের দিকে এগোলো শ্রীময়ী। যেতে যেতে গলা তুলে বলল, আটা, আলু, তেল সব আছে তো, নাকি আনতে হবে? তুমি ওসব ঝামেলায় এখন যেও না। সামনে মিষ্টির দোকান আছে, কচুরি নিয়ে আসছি। বলে চেয়ার ছেড়ে উঠল সুজয়। শ্রীময়ীর সঙ্গে বসে কচুরি, তরকারি, চা খেয়ে সুজয় একা বেরিয়ে পড়েছে চন্দননগরের উদ্দেশ্যে। কলকাতার বাড়ি থেকে বেরোতেই কালো বেড়াল চোখে পড়েছিল গলিতে। যাত্রা অশুভ মনে হয়নি সুজয়ের। চেনা বেড়াল বাড়িতে হামেশাই ঢুকে আসে। পুরোটা কালো নয়, পেটের দিকটা সাদা। সুজয় মনে মনে বেড়ালটাকে বলেছিল, যা না বাবা, মেয়েটাকে একটু ভয় দেখা। এই টোকাটা দিই তো তোকে মাঝে মাঝে। মেয়েটা একা আছে, এই সুযোগ। বেড়ালটা কি বুঝলো কে জানে। সুজয়কে পাশ কাটিয়ে পুরো বাড়িটার দিকেই হেঁটে গিয়েছিল নিঃশব্দে। মূলত পুলিশের ভয়েই সুজয় ছুটছে চন্দননগরে। বাসে, ট্রেনে, অটোতে আসতে আসতে বারে বারেই মনে হয়েছে, এই বুঝি পুলিশ এসে ধরল শ্রীময়ীকে অপহরণের অপরাধে। এমনটাই নির্ঘাত থানায় অভিযোগ জানিয়েছেন শ্রীময়ীর বাবা। বুদ্ধি করে সঙ্গে থাকা সেলফোনটা অফ করে রেখেছে সুজয়। ফোন ট্র্যাক করে পুলিশ আজকাল অনায়াসে ধরে ফেলছে অভিযুক্তকে। পরে নির্দোষ প্রমাণ নিশ্চয়ই হবে, তবু পুলিশের খপ্পরে পড়তে চায় না সুজয়। এক রাত যদি থানায় রেখে দেয়, সরকারি চাকরি পাওয়া দুষ্কর হয়ে যাবে। সরাসরি শ্রীময়ীর বাবার মুখোমুখি হতে চায় সুজয়। তেলেনিপাড়া এসে গেছে। ভাড়া মিটিয়ে সুজয় অটো থেকে নেমে এলো। মিনিট পাঁচেক হাঁটলেই শ্রীময়ীদের বাড়ি। দু চার পা এগোতেই পাশে মোটর বাইক এসে থামল। ঘাড় ফিরিয়ে সুজয় দেখে বাবুজি, সুজয়ের অনেক দিনের বন্ধু। মুখে হাসি আনার চেষ্টা করে সুজয়। বাবুজির মুখ কিন্তু থমথমে। তার মানে শ্রীময়ীর পালানোর খবরটা ছড়িয়ে পড়েছে। বাবুজি সিরিয়াস গলায় জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছিস? এদিকে। শ্রীময়ীদের বাড়ি, বলল সুজয়। বাবুজি বলে, এই সিচুয়েশনে যাওয়াটা ঠিক হবে না তোর, রিস্ক হয়ে যাবে। হোক, শ্রীময়ীর বাবাকে ফেস করতে চাই আমি। কোনো অপরাধ তো করিনি, খামোকা নিজেকে লুকিয়ে রাখবো কেন? কিন্তু ওর বাবাকে তো এখন পাবি না বাড়িতে, ওরা সবাই হাসপাতালে। কেন হাসপাতালে কেন? কি হয়েছে? সুজয়ের মুখের দিকে সেকেন্ড খানেক দৃষ্টি থামায় বাবুজি। তারপর বলে, ও
তার মানে তুই আসল ঘটনা জানিস না। কাল রাতে সুইসাইড করেছে শ্রীময়ী। পোস্টমর্টমের জন্য পুলিশ হাসপাতালে নিয়ে গেছে বডি। চিন্তাভাবনার শক্তি হারিয়ে ফেলে সুজয় প্রায় জড় পদার্থে পরিণত হয়েছে। যে মেয়ে এখন বসে আছে তার কলকাতার আস্তানায়, সে নাকি মৃত। কোথাও একটা ভুল হচ্ছে, মেজর ভুল। জড় অবস্থা কাটিয়ে ধীর পায়ে হেঁটে এসে বাবুজির বাইকের পিছনে উঠে পড়ে সুজয়। বলে, চল হাসপাতালে যাব। যেতে চাইছিস চল, শেষ দেখা দেখে নে বলে মোটর বাইক স্টার্ট দিল বাবুজি। গাড়ি চালাতে চালাতে বলতে থাকলো, কোনো নোট লিখে যায়নি শ্রীময়ী, ফলে তোকে ডাইরেক্ট কেউ কিছু বলতে পারবে না। তবে তোদের রিলেশনের ব্যাপারটা যেহেতু অনেকেই জানতো, ওদের মধ্যে গিয়ে পড়াটা এখন ঠিক হবে না। কিছু অকওয়ার্ড সিচুয়েশন ফেস করতে হতে পারে। তুই কলকাতায় চলে যাওয়াতে ওরা ধরে নিয়েছিল আপদ গেছে। শ্রীময়ী আত্মহত্যা করতেই আবার তুই আলোচনায় চলে এসেছিস। সকলে মনে করছে তোর কারণেই এমনটা ঘটিয়েছে শ্রীময়ী। বাবুজি বলে যাচ্ছে, বলেই যাচ্ছে। কোনো কথার উত্তর করছে না সুজয়। জানে কিছুক্ষণের অপেক্ষা, বাবুজির ভুল ভাঙবে। অন্য কোনো মেয়ের সঙ্গে শ্রীময়ীকে গুলিয়ে ফেলেছে বাবুজি। আত্মহত্যার খবরটা হয়তো ঠিক, আত্মঘাতিনীর নামটা শুনতে ভুল করেছে বাবুজি। হাসপাতালের পিছনের গেট দিয়ে বাইক চালিয়ে ঢুকলো বাবুজি। এই গেটটা বাইরের লোক সচরাচর ব্যবহার করে না। প্রায় নিঃশব্দে বাইকটা শিরীষ গাছের আড়ালে নিয়ে এলো বাবুজি। স্টার্ট বন্ধ করে বাবুজি প্রথমে উঠল গাছতলার বাঁধানো বেদিতে, তারপর সুজয়। এই বেদিটাতে বসে শ্রীময়ী আর সুজয় বহু বিকেলকে সন্ধে হতে দেখেছে। গাছের আড়াল থেকে মাথা বাড়িয়ে আঙুল তুলল সুজয়। বলল, ওই দেখ। হার্টবিট বেড়ে গেছে সুজয়ের। বাবুজির কথাগুলো মিলে যাচ্ছে। ফিট 15 দূরে সববাহী যান, পুলিশের জিপ আর শ্রীময়ীর পাড়ার লোকজন। শ্রীময়ীর কাকাকে দেখা যাচ্ছে হন্তদন্ত হয়ে পায়চারি করতে। বাবাকে এখনও চোখে পড়ছে না। ওই তো শ্রীময়ীর খুড়তুতো ভাই সায়ন। এরপরও সুজয় নিশ্চিতভাবে জানে ঘটনাটা শ্রীময়ীর নয়, ওদের আত্মীয় পরিজনের কোনো একজনের। শ্রীময়ীর কি করে হবে? এখানে আসার আগে সুজয়ের ভাড়া বাড়িতে জলখাবার খেয়েছে দুজনে। সুজয় নিজের হাতে চা বানিয়েছে 2 কাপ। সামনের ভিড়ে চাঞ্চল্য দেখা দিল। পোস্টমর্টেম পর্ব শেষ হয়েছে মনে হচ্ছে। স্ট্রেচারে করে নিয়ে আসা হচ্ছে বডি। ভিড়ের আড়ালে দেখা যাচ্ছে না সব দেহ। একটু অপেক্ষার পরই দেখা গেল স্ট্রেচার যখন তোলা হলো সববাহী গাড়ির কাঁচের আধারে। শরীর জুড়ে বিদ্যুৎ খেলে গেল সুজয়ের। শ্রীময়ী শুয়ে আছে স্ট্রেচারে। সুজয় গাছের আড়াল থেকে ছিটকে বেরিয়ে আসে। ফিট 5 দূর থেকে শ্রীময়ীকে সববাহী জানে নিথর শুয়ে থাকতে দেখেছে সুজয়। আরও কাছ থেকে দেখার ইচ্ছে ছিল। বাবুজি কনুই ধরে টেনে নিয়ে যায়। শ্রীময়ীর বাড়ির লোক সুজয়ের উপস্থিতি টের পায়নি। বাবুজি বাইকে করে সুজয়কে চন্দননগর স্টেশনে পৌঁছে দিয়ে গেছে। ট্রেন ধরে হাওড়ায় এসে সুজয় এখন বাসে চেপে ফিরছে নিজের কলকাতার ডেরায়। গণ্ডগোলটা কোথায় এখনও বুঝে উঠতে পারছে না। ভাড়া বাড়িতে কে তাহলে এখন বসে রয়েছে তার অপেক্ষায়? সে তো শ্রীময়ী। সন্দেহ করার কোনো সুযোগ নেই। ভাবা তাই বন্ধ করে দিয়েছে সুজয়। বাসের জানলা দিয়ে প্রাণচঞ্চল সদা ব্যস্ত কলকাতাকে দেখতে বেশ ভালো লাগছে। মৃত্যুর কোনো অনুষঙ্গ নেই চারপাশে। সংশয়হীন দৃঢ় পদক্ষেপে সরু গলিটা ধরে নিজের পোড়ো ভাড়া বাড়িটার দিকে এগোচ্ছে সুজয়। চন্দননগরে যা দেখে এলো সমস্তটাই মিথ্যে বলে মনে হচ্ছে। নির্ঘাত গভীর কোনো ষড়যন্ত্র। দরজা সামান্য খোলা। পাল্লা ঠেলে ঘরে ঢোকে সুজয়। শ্রীময়ীকে দেখা যাচ্ছে না। মেঝেতে ওর লাগেজটাও নেই, কিন্তু ও আছে। জুঁই ফুলের গন্ধটা পাচ্ছে সুজয়। শ্রীময়ী স্নান করে আসার পর যে গন্ধটা পেয়েছিল। আশেপাশে কোথাও গেছে কি? রান্নাঘরে উকি মারে সুজয়। নেই। পিছনের দরজা দিয়ে বেরিয়ে বাগানটা দেখল। কেউ নেই।
বাথরুমের টিনের দরজা হাট খোলা। গেল কোথায়? ঘরে ফিরে আসে সুজয়। শ্রীময়ী লাগেজটা রাখলো কোথায়? আলমারিতে কি? কাঠের আলমারিটা খুলল সুজয়। লাগেজ নেই, কোনো চিহ্ন নেই শ্রীময়ীর। মানে শাড়ি বা সালোয়ার কামিজ কোনো একটা যদি থাকতো, ধরে নেওয়া যেত একটা ছেড়ে অন্যটা পরে কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছে। কোথাও না থেকেও শ্রীময়ী কিন্তু এ ঘরেই আছে, কেননা জুঁই ফুলের গন্ধটা ভালো মতোই পাচ্ছে সুজয়। গলা নামিয়ে চুপি চুপি স্বরে সুজয় ডাকে, শ্রীময়ী, শ্রীময়ী। কোনো সাড়া পায় না। বাইরে থেকে ভেসে আসে শালিক চড়ুইয়ের ডাক। আবারও বাতাসের মতো ফিসফিস শব্দে ডাকে সুজয়, কারণ শ্রীময়ী যে মিশে রয়েছে বাতাসেই। দিন যায়, পোড়ো বাড়িতে ঘুরে বেড়ায় জুঁই ফুলের গন্ধ। শ্রীময়ী শ্রীময়ী বলে বিড়বিড় করে সুজয়। যখন কাজে বেরোয়, গলি ধরে কিছুটা এগিয়ে যাওয়ার পর আচমকা পিছন ফেরে। দেখে শাড়ি পরা শ্রীময়ী পোড়ো বাড়ির বারান্দায় দাঁড়িয়ে হাত নাড়ছে। গলি পেরিয়ে সুজয় বড় রাস্তার ভিড়ে মিশে যায়। সে ছাড়া আর কেউ জানে না শ্রীময়ী কোথায় আছে। যেমন কলকাতা ভুলে মেরে দিয়েছে সুজয়ের ভাড়া বাড়ির প্রাচীন গলিটাকে। গলির শেষে পোড়ো বাড়িটাই এখন সুখেও নয়, খুব দুঃখেও না। বাস করে এক যুগল প্রেমিক প্রেমিকা। তাদের ঘিরে থাকে শালিক, চড়ুই, পায়রা, বিড়াল, কাক। শেষ হলো সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প জুঁই ফুলের গন্ধ। গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। আর বিভিন্ন স্বাদের বাংলা গল্প ও উপন্যাস শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে নতুন গল্পের নোটিফিকেশন আপনার ডিভাইসে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই। নতুন গল্প সাথে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব। সবাই ভালো থাকবেন। নমস্কার।